আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইন ক্লাসে তোমাদের সবাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আল্লাহর রহমতে ভালো। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসো। আমি মোহাম্মদ আব্দুল শহীদ, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। আজ নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। বিগত ক্লাসে আমরা প্রথম অধ্যায় আলোচনা করেছি। তোমরা সবাই হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় বের করো। হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় হলো অষ্টম পৃষ্ঠা বের করো। দ্বিতীয় অধ্যায় অষ্টম পৃষ্ঠা। পেয়েছে? দ্বিতীয় অধ্যায় লেনদেন। দ্বিতীয় অধ্যায় লেনদেন। মানুষ সুপ্রাচীনকাল থেকে দৈনন্দিন জীবনে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকাল প্রত্যেক তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয়। আবার বলছি, যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলোকে লেনদেন জন্ম দেয় ওই ঘটনাগুলো। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনাকে লেনদেন হবে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোকেই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। এর জন্য বলা হয় প্রত্যেক ঘটনাই লেনদেন নয়, কিন্তু প্রত্যেক লেনদেন ঘটনা, মানে যত ঘটনা ঘটুক সবগুলোই লেনদেন নয়। যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়, অর্থ সংক্রান্ত হয়, সেগুলোই হবে লেনদেন। এই অধ্যায় থেকে আমরা লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের প্রকৃত শনাক্ত করতে পারবো, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, হিসাব সমীকরণের ব্যবসায়িক লেনদেনের প্রভাব করতে হবে। আজকে আমরা শিক্ষণফল তৃতীয় পর্যন্ত আলোচনা করব। তোমরা সবাই পাঠে মনোযোগী হও। আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে
পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসাবে বইতে লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখিত দুটি ক্ষেত্রেই ঘটনার জন্ম হলো, কিন্তু দোনোটাই লেনদেন নয়। কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সেজন্য প্রথম ঘটনাটি লেনদেন। দ্বিতীয় ঘটনা যেহেতু আর্থিক সংশ্লিষ্ট এই এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসায়ের লেনদেন হিসাবে লিপিবদ্ধ হবে না। সেটা তাহলে আমরা এক বাক্যে বলি যে ঘটনাগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে সেগুলোই লেনদেন। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। লেনদেনের আবিধানিক অর্থ দেওয়া ও নেওয়া। লেনদেন দুই ধরনের হয়, অর্থাৎ বাহ্যিক লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো সরবরাহকারী কাছ থেকে বাউল স্টোর্স কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসায়ের প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। পক্ষান্তর অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। যেমন বলা যায়, মেশিনারি ব্যবসায়ের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস। নগদ টাকা আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন দেওয়া হলো, অথবা ঘর ভাড়া বাবদ 30,000 টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে। যেমন দীর্ঘদিনের সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয়, এর মাধ্যমেও লেনদেনের সৃষ্টি হয়। যেমন অবচয়, কোনো ফ্রিজ, এয়ার কন্ডিশন ক্রয়ের ফলে ব্যবহারজনিত কারণে যে হয় মূল্য হ্রাস ঘটে, সেগুলো অবচয় হিসাবে লেনদেন হবে। আর্থিক আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকেও লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। এই কাজে আমরা প্রশ্ন আগে বলছি, প্রত্যেক ঘটনা লেনদেন নয়। এটা লেনদেনের প্রকৃত বৈশিষ্ট্য। লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে প্রকৃত। আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনেই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে আমরা নিম্নরূপ বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। অর্থের পরিমাপযোগ্য লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। যেমন একটা আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এই 7টি বৈশিষ্ট্য আমরা লেনদেনের মধ্যে। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? হ্যাঁ, ঠিকই বলছে, 7টি। ধন্যবাদ তোমাদের। প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পড়া অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন হতে হলে
অর্থের হয় পরিমাপযোগ্য হতে হবে। লেনদেন একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন কেউ যদি বলে আমি প্রতিদিন ভিক্ষুককে ভিক্ষা দিই, এটা লেনদেন হবে না। কারণ এখানে ভিক্ষা দেয় ঠিক আছে, কত দেয়, কি পরিমাণ দেয়, টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়। এবং সে যদি বলে আমি প্রতিদিন ভিক্ষুককে 10 টাকা করে ভিক্ষা, এখানে এটা লেনদেন, যেহেতু 10 টাকা টাকার পরিমাপযোগ্য কত করে দেয় সেটা। টাকা না, পয়সা যদি বলে 50 পয়সা, সেটা যেহেতু 50 পয়সা প্রচলন নেই তেমন, টাকা 1 টাকা 5 টাকা এরকম বলে, 2 টাকার নোট আছে, এগুলো যে কোনো টাকা অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তাহলে সেটি লেনদেন হবে। আবার কেউ বলে আমার প্রতিষ্ঠানে অনেক টাকা বিক্রি হয়, অনেক বলছে, কোনো পরিমাপযোগ্য নয়, তো এটাও লেনদেন নয়। আবার সে যদি বল আমার প্রতিষ্ঠানে 15,000 টাকা বা 5,000 টাকা বা 50,000 টাকা করে প্রতিদিন বিক্রি হয়, এগুলো লেনদেন হবে, কারণ এখানে টাকা উল্লেখযোগ্য, টাকার পরিমাণ। তদ্রূপ কোনো ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু, এটি একটি ক্ষতি বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় ব্যবসায় ব্যবহারের, তাই এটা লেনদেন নয়। কিন্তু আগুনে পুড়ে যাওয়ায় 20 লক্ষ টাকা বা 20,000 টাকা ক্ষতি হলো, এটি একটি লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো ঘটনা যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেই ঘটনা লেনদেন হবে। তাহলে আমরা দেখতেছি দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আর্থিক অবস্থার পরিবর্তন। প্রথমটা ছিল অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এখন হবে আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা বা যদি কোনো প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, তবে সেটি লেনদেন হবে। যেমন নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে সম্পদ আসছে, আবার নগদ টাকা কত টাকা, 5,000, এই যে নির্দিষ্ট পরিমাপযোগ্য, এটা আর্থিক অবস্থার পরিবর্তন হলো, নগদ টাকা গেল, সম্পদ আসলো, এটা লেনদেন। আবার দ্বৈত সত্তা দুটি সত্তা হয়, প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে। আর্থিক এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অপর পক্ষ সুবিধা দিবে, প্রদান করবে। যেমন কর্মচারীদের বেতন দেওয়া হলো 7,000 টাকা, তাহলে কর্মচারী বেতন পেল, আর প্রতিষ্ঠান যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিক তাকে দিল, তার আবার কম সেবার বিনিময়ে দিল, এটা কি হবে, দুটো দ্বৈত সত্তা, এটাও লেনদেন হবে, লেনদেনের বৈশিষ্ট্য এটি। চতুর্থ বৈশিষ্ট্য হলো স্বয়ংসম্পূর্ণ বা স্বতন্ত্র। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকায় পণ্য বিক্রয় করা, 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন, দুটি লেনদেন, তবে এটা স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র লেনদেন। দৃশ্যমানতা 5 নম্বর বৈশিষ্ট্য হল দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটি একটি দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অপচয় 1,000 টাকা, এটি অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনা, যে সকল আর্থিক ঘটনাকে পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়, ঐতিহাসিক ঘটনাকেও লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা বা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি ইত্যাদি। 7 নম্বর যেটি আছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, এটিও লেনদেনের বৈশিষ্ট্য। প্রতিটি লেনদেনের হিসাব সমীকরণকে প্রভাবিত করে
লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয়। সম্পদ, দায় প্লাস মালিকানা সত্ত্ব, মানে এটি হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দ্বিতীয় অধ্যায়ের লেনদেন বৈশিষ্ট্য পর্যন্ত আজকে আমরা আলোচনা করছি। এটা পড়া থাকবে। আর পরবর্তী ক্লাসগুলো তো তোমরা সবাই অবগত আছো যে 20 মার্চ থেকে আমাদের বিগত বছরের মতো অ্যাসাইনমেন্ট শুরু হবে। সেই ক্ষেত্রে আমরা যে সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট হবে ওই আলোকে আমরা আমাদের অনলাইন ক্লাসে পাঠ আলোচনা করি। আগামী ক্লাসের জন্য তোমরা দ্বিতীয় অধ্যায় নৈতিকগুলো শিখে থাকবে। আর পরবর্তীতে এখানে আমরা লেনদেনের আর্থিক প্রভাব নির্ণয়, প্রভাব বিস্তার সম্বন্ধে পরবর্তী করবো। আর আজকে আমি বৈশিষ্ট্য পর্যন্ত পড়া থাকবে। তোমরা সবাই সিলেবাস অনুযায়ী পাঠটি করো এবং পরবর্তীতে যখন আমরা অ্যাসাইনমেন্ট চালু করবো সেই ক্ষেত্রে তোমরা শুধু অ্যাসাইনমেন্টের আলোকে আমাদের অনলাইন ক্লাসগুলো সীমাবদ্ধ রাখো। তোমরা ওই অ্যাসাইনমেন্টের সমস্যাগুলোর সমাধান প্রক্রিয়া চেষ্টা করবো। ওই আলোকে তোমরা বাসায় অ্যাসাইনমেন্ট তৈরি করে আমাদের নির্দিষ্ট সময় জমা দেবে। বিস্তারিত পরে বলবে অ্যাসাইনমেন্টগুলোকে। এখন আমাদের এই প্রতিষ্ঠানে সংক্রান্ত মিটিং হলে বিস্তারিত ওরাও জানতে পারবে, আমরাও তোমাদের জানাব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। জনসমাগম এড়িয়ে চলবে। সামাজিক দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ। আজকে